আসসালামু আলাইকুম। মিয়ানমারে শতাধিক মিসাইল হামলা ভারতের, নিহত উলফার ৩ শীর্ষ নেতা। গাজা নিয়ে এবার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু ইসরায়েলের। সব ফিলিস্তিনিদের রাখা হবে বন্দি শিবিরে। ইরানের প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ইসরায়েল, অল্পের জন্য রক্ষা পান তিনি। রাশিয়ার কারণে ইউরোপের স্বাধীনতা হুমকির মুখে, ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্টের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মিয়ানমারে শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ভারত। রোববার রাত ২টা থেকে ৪টার মধ্যে মিয়ানমারের সাগাইং রাজ্যে কমপক্ষে ১৫০টি ড্রোন ও মিসাইল হামলা চালায় ভারতীয় আর্মি। এই দাবি করেছে ভারতের আসাম ভিত্তিক ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা। রোববার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের সাগাইং রাজ্যে উলফা এবং পিপলস লিবারেশন আর্মি পিএল এর কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। ইসরায়েল এবং ফ্রান্সের তৈরি শতাধিক ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি মিসাইল হামলা চালিয়েছে ভারত। হামলায় নিহত হয়েছে উলফার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, ব্রিগেডিয়ার জেনারেল গণেশ অসম এবং কর্নেল প্রদীপ অসম। হামলায় আহত হয়েছেন আরও অনেকেই। নিহত ৩ কমান্ডার উলফার শীর্ষস্থানীয় নেতা বলে দাবি করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। তবে ভারতীয় আর্মি এই হামলার কথা অস্বীকার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগাল্যান্ড এবং অরুণাচলের মিয়ানমার সীমান্তে রোববার হামলার ঘটনা ঘটেছে। আসামের উলফা ১৯৭৯ সাল থেকে আসামকে ভারত থেকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ চালিয়ে আসছে। দলটির এক অংশের নেতা অরবিন্দ রাজখোয়ার সাথে ভারত ২০২৩ সালে শান্তি চুক্তি করে, কিন্তু উলফার আরেক শীর্ষ নেতা পরেশ বড়ুয়া ভারতের সাথে এই শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে আসামকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে তিনি মিয়ানমারের কোনো সীমান্ত অঞ্চলে লুকিয়ে আছেন বলে মনে করে ভারত। ভারত রোববার মিয়ানমারের সাগাইং রাজ্যে উলফার ঘাঁটির পাশাপাশি হামলা চালিয়েছে পিপলস লিবারেশন আর্মির ঘাঁটিতেও। পিপলস লিবারেশন আর্মি ভারতের মণিপুর ভিত্তিক মেইতি সম্প্রদায়ের একটি সশস্ত্র বিদ্রোহী রক্ষী বাহিনী। তারাও মণিপুরকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধ করে আসছে। গাজায় ভয়ঙ্কর এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ইসরায়েল। ইতিমধ্যে তারা বাস্তবায়ন শুরুও করে দিয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিন ইসরায়েল আর্মি শত শত সামরিক বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে শত শত ভবন। এই কাজের জন্য ইসরায়েল আর্মি ভাড়া করেছে অনেক বেসরকারি সংস্থা। ইসরায়েল আর্মির ভয়ঙ্কর এই পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা এবং ইসরায়েলের হারিজ সংবাদপত্র। এতে বলা হয়েছে, ইসরায়েল গাজার ২২ লাখ ফিলিস্তিনিদের কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দি শিবিরে রাখার পরিকল্পনা হাতে নিয়েছে। ইসরায়েল এসব বন্দি শিবিরের নাম দিয়েছে হিউম্যানিটেরিয়ান সিটি। গাজার দক্ষিণে নির্মাণ করা হবে তথাকথিত এসব হিউম্যানিটেরিয়ান সিটি বা বন্দি শিবির। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমানে পরিকল্পনা করেছে কমপক্ষে ৬ লাখ ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে একটি বন্দি শিবিরে রাখার ব্যবস্থা করা হবে। এর অংশ হিসেবে গাজার রাফায় গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে ১২,৮০০ ভবন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইউনাইটেড নেশনস স্যাটেলাইট সেন্টার জানিয়েছে এই তথ্য। এর আগে মার্চ মাসে রাফায় ইসরায়েলের অভিযানে ধ্বংস হয়েছে ১৫,০০০ ভবন। বর্তমানে শত শত সামরিক বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে প্রতিদিন ইসরায়েল আর্মি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে শত শত ভবন। ইসরায়েলের হারিস পত্রিকার খবরে বলা হয়েছে, ৩ তলা একটি ভবন ভাঙার জন্য ইসরায়েল আর্মি অপারেটরদের $৭৫০ দেওয়ার প্রস্তাব করেছে। এছাড়া ৩ তলার চাইতে উঁচু ভবন গুড়িয়ে দেওয়ার জন্য দেওয়া হবে $১৫০০। দ্রুত ভবন ভাঙার কাজ সম্পন্ন করার জন্য কন্ট্রাক্টরদের নিয়োজিত করেছে ইসরায়েল। এর মাধ্যমে কোনো অপারেটরদের মাসে ৩০,০০০ পাউন্ড পর্যন্ত অর্জন করেছে বর্তমানে। কেন এসব ভবন মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এর কারণ হিসেবে আল জাজিরার খবরে বলা হয়েছে, সমস্ত অবকাঠামো মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ সেখানে বসবাস করতে না পারে। নির্বিচারে হত্যার পাশাপাশি বসবাসের সমস্ত ব্যবস্থা ধ্বংস করছে ইসরায়েল। ফিলিস্তিনিরা যাতে স্বেচ্ছায় গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয় তার সব আয়োজন করছে ইসরায়েল। তাছাড়া রাফা থেকে ফিলিস্তিনিদের সব বাড়ি ও অবকাঠামো ধ্বংসের পর সেখানেও ইসরায়েল আর্মি নির্মাণ করবে তথাকথিত হিউম্যানিটেরিয়ান সিটি বা বন্দি শিবির। গত ৭ জুলাই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, আল মাসি এলাকা থেকে ৬ লাখ ফিলিস্তিনিদের রাফায় নিয়ে আসা হবে। তাদেরকে রাখা হবে একটি হিউম্যানিটেরিয়ান সিটিতে। এরপর গাজার মোট ২০ লাখেরও বেশি সব ফিলিস্তিনিদের ধীরে ধীরে নিয়ে আসা হবে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান সিটিতে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সব কথিত হিউম্যানিটেরিয়ান সিটি কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দি শিবির ছাড়া আর কিছুই নয়।
বিভিন্ন সংস্থার খবরে বলা হয়েছে, হিউম্যানিটেরিয়ান সিটিতে থাকা অবস্থায় কোনো ফিলিস্তিনি যদি অন্য দেশে যেতে চায় স্থায়ীভাবে, তাহলে তার ব্যবস্থা করবে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮,০০০। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে প্রকৃত মৃত্যুর সংখ্যা ১.৫ থেকে ২ লাখ হতে পারে। রোববার ইসরায়েলের হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৯২ ফিলিস্তিনি। এর মধ্যে কেন্দ্রীয় গাজায় কমপক্ষে ৬ শিশু নিহত হয়েছে, যারা পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এর আগের দিন শনিবার নিহত হয়েছে কমপক্ষে ১১০ জন। এর মধ্যে কমপক্ষে ৩৪ জন নিহত হয় ইসরায়েলের একটি ত্রাণ শিবিরের সামনে, যারা খাবারের জন্য অপেক্ষা করছিল। এভাবে প্রতিদিনই ইসরায়েল ঠান্ডা মাথায় গুলি করে ও বোমা হামলা চালিয়ে হত্যা করছে ফিলিস্তিনিদের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের স্বাধীনতা বর্তমানে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি। ইউরোপের স্বাধীনতা রক্ষায় তিনি ইউরোপের দেশগুলোর সামরিক বাজেট বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে তিনি একটি পরিকল্পনা পেশ করেছেন। প্যারিসে একটি সেনা সম্মেলনে ম্যাক্রন প্রথমে আগামী বছর ফ্রান্সের সামরিক বাজেট বৃদ্ধি ৩ বিলিয়ন পাউন্ডের ঘোষণা দেন। এরপর ২০২৭ সালের মধ্যে সামরিক বাজেট আরও ৩ বিলিয়ন পাউন্ড বাড়ানো হবে বলে জানান তিনি। এর ফলে ২০২৭ সালে ফ্রান্সের সামরিক বাজেটের পরিমাণ দাঁড়াবে ৬৪ বিলিয়ন পাউন্ড। ২০১৭ সালে ফ্রান্সের সামরিক বাজেট ছিল ৩২ বিলিয়ন পাউন্ড। এর ফলে ১০ বছরের মাথায় দেশটির সামরিক বাজেট দ্বিগুণ হতে চলেছে। ফ্রান্সের সামরিক বাজেট ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটিকে ৩ বছর এগিয়ে আনা হলো। ইউরোপের স্বাধীনতা হুমকির জন্য তিনি দায়ী করছেন রাশিয়াকে। ম্যাক্রন বলেন, রাশিয়া বর্তমানে নতুন সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করছে। তিনি বলেন, স্বাধীনতার হুমকির মোকাবেলায় আমাদের দরকার শক্তি বৃদ্ধি করা। গত মাসে ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলো একমত হয়েছে তাদের সামরিক বাজেট ২% থেকে বৃদ্ধি করে ৫% করার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হত্যার জন্য হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে সেই হামলা থেকে বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট। হামলায় তিনি সামান্য আহত হন। ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে গত ১৫ জুন তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে সেখানে হামলা চালায় ইসরায়েল। ইরানের শীর্ষ একজন সরকারি কর্মকর্তা প্রকাশ করেছেন এই তথ্য। শনিবার আল জাজিরা, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে খবর। বলা হয়েছে, তেহরানের এই বৈঠকে ইরানের নির্বাহী, বিচার বিভাগ এবং সংসদ প্রধানদের সাথে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট। তাদের সবাইকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। তাদের লক্ষ্য করে ইরানে ৬টি মিসাইল হামলা চালায় বৈঠকস্থলে। তারা যাতে ভবন থেকে বের হতে না পারে সেজন্য ভবনের প্রবেশ পথেও হামলা চালানো হয়, কিন্তু তারা একটি জরুরি নির্গমন দরজা দিয়ে বের হয়ে যেতে সক্ষম হন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দাবি করেছেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। এরপর ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার বরাতে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।